মা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে আপন, আমাদের সবচেয়ে নিরাপদ স্থান। কিন্তু আজকের এই ভিডিওতে এমন একটা মায়ের গল্প বলবো যে তার নিজের সুখের জন্য তার নিজের মেয়েকে বিক্রি করে দেয়। রাতের পর রাত সে মেয়েটা ধর্ষিত হয়। এমন কি ঘটেছিল সেই মেয়েটার জীবনে? সে কি বেঁচে ফিরতে পেরেছিল? এটা নিয়েই আমাদের আজকের মূল গল্প। আজকের এই গল্পটি একটা বাস্তব ঘটনা নির্ভরশীল। চলুন গল্পের মূল ঘটনায় যাই। গল্পের শুরুতে একটা ছোট ক্যাফে দেখানো হয়। লিজা, যে আজকের গল্পের মূল চরিত্র, এই ক্যাফেটাতে কাজ করে। সে খুব সৎ এবং পরিশ্রমী। লিজা যে কোনো কাজ খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পারে, তাই তার বস তাকে খুব পছন্দ করে। একদিন লিজা তার বসের কাছে তার প্রমোশনের কথা বলে। তার বসও খুশি মনে তাকে কাউন্টারে বসিয়ে দেয়। লিজা তার কাজে খুব পারদর্শী, তাই তার বস তাকে সেই ম্যানেজারের পোস্টটি দেয়। একদিন লিজা তার কাজ শেষ করে বাড়ি ফিরছিল আর মনে মনে তার জীবন সম্বন্ধে ভাবছিল। তাকে বাইরে থেকে দেখতে যেরকমটা মনে হয়, সে ভেতরে ঠিক তার উল্টো। তার জীবনটা ৮-১০টা সাধারণ মেয়ের মতো নয়। তার পরিবারের লোকজন খুব একটা সুবিধার ছিল না। তারা লিজাকে একটা বোঝা মনে করত। তাই প্রতিদিনই কাজ শেষ করে সে বাড়ি ফিরতে একটু ভয় পায়, কারণ বাড়ি ফিরে গেলেই তার উপর শুরু হয় ভয়ঙ্কর অত্যাচার। বাড়ির পথে হাঁটতে হাঁটতে এই কথাগুলি ভাবছিল লিজা। অতীত থেকে ফিরে এসে লিজা খেয়াল করে একটা গাড়ি তাকে ফলো করছে। তাই লিজা দ্রুত তার সাইকেল চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে তার বাড়িতে এসে পৌঁছায়। এটা আসলে তার নিজের বাড়ি না, সে তার নানুর সাথে তার নানুর বাড়িতে থাকে। এই বাড়িটাতে তার নানু এবং তার বয়ফ্রেন্ড থাকতো। প্রথমেই বলেছিলাম তার পরিবারের লোকজন খুব একটা সুবিধার না। লিজার নানুর আর্থিক সমস্যা ছিল, আর তাই বয়ফ্রেন্ডের কাছে আর্থিক সহযোগিতা পাওয়ার জন্য প্রতিদিন রাতে সে তার বয়ফ্রেন্ডকে লিজার রুমে পাঠিয়ে দিত। আর এভাবে প্রতিদিনই লিজা তার নানুর বয়ফ্রেন্ডের হাতে রেপ হতো। লিজা তখনও বাচ্চা একটা মেয়ে, তাই তার করার কোনো উপায় ছিল না। সে সবকিছু মুখ বুজে সহ্য করে নিত। সে একবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ প্রতিদিন এভাবে নির্যাতিত হওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো। সে একটা সুইসাইড নোটও লিখেছিল, কিন্তু শেষমেশ সে সফল হয়নি। তখন লিজা ভাবতে থাকে, তার বয়স যখন 14 ছিল তাকে তার মা তার নানুর কাছে পাঠিয়ে দিয়েছিল, আর তারপর থেকে তার মা তার কোনো রকম খোঁজখবর নিত না। তখন আমরা বুঝতে পারি যে লিজা তার 14 বছর বয়স থেকে এসব সহ্য করে যাচ্ছে। প্রথম দিকে লিজা ধারণা করে যে তার নানুর হয়তো আর্থিক সমস্যা রয়েছে, যার কারণে তিনি এমনটা করতেন। তাই একসময় লিজা কাজ করতে শুরু করে এবং সেখান থেকে উপার্জিত সম্পূর্ণ অর্থ তার নানুকে সে দিয়ে দিত। কিন্তু একদিন সে বুঝতে পারে যে তার নানুর আসলে আর্থিক কোনো সমস্যা নেই। সে ইচ্ছা করে এমনটা করত, আর তার বিনিময়ে তার বয়ফ্রেন্ডের কাছ থেকে সে মোটা অঙ্কের টাকা নিত। একদিন লিজা তার মাকে কল করে, কিন্তু ফোনটা রিসিভ করে তার বোন। তখন সে তার বোনকে বলে এখানে থাকতে তার খুব সমস্যা হচ্ছে। তার বোনের সাথে তার সম্পর্ক ভালো ছিল। তখন তার বোন লিজাকে জানায়, মা তোমাকে এখানে আনতে চাচ্ছে না। লিজা তারপর তার মায়ের সাথে কথা বলে এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলে, কিন্তু তার মা তার কোনো কথাই বিশ্বাস করে না। তার মা তখন তাকে বলে, আমি তোমাকে সেখানে পাঠিয়েছি তোমার নানুর খেয়াল রাখার জন্য। এসব আজেবাজে কথা বলে আমার মাথা খারাপ করো না। লিজা তখন বুঝে যায় যে তাকে নিয়ে তার মার কোনো দুশ্চিন্তা নেই। কিন্তু আদতে লিজার মা এই সম্পূর্ণ ঘটনা জানত, কিন্তু সে তার মেয়েদেরকে বোঝা মনে করে। তাই সে লিজাকে দূরে সরিয়ে রেখেছে, যেন তার বোঝা একটু হলেও কমে। একদিন লিজা প্রতিদিনকার মতো তার কাজ সেরে বাড়ি ফিরছিল। তখন সে তার পেছনে একটা গাড়িকে দেখতে পায়, যে গাড়িটা আগেও একবার তাকে ফলো করছিল। এই ঘটনায় লিজা একটু ভয় পেয়ে যায়। সে খুব দ্রুত তার সাইকেল চালায়, কিন্তু আজ আর শেষ রক্ষা হয়নি। লোকটি লিজাকে ধরে ফেলে। সে লিজার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নেয়। লোকটার নাম ববি। সে লিজাকে গাড়িতে উঠিয়ে চুপচাপ থাকতে বলে, তা না হলে সে তাকে মেরে ফেলবে। তারপর সে লিজাকে গাড়ির মধ্যে ধর্ষণ করে। ববি লিজাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার সময় তার চোখ হাত পা বেঁধে ফেলে, কিন্তু লিজা মাথা ঠান্ডা রেখে কতগুলো মোড় পার করছে এবং কতগুলো সিগন্যাল পার করছে গাড়িটি, সেটা খেয়াল রাখে, কারণ এই রাস্তাটা তার খুব চেনা। ববি লিজাকে তার বাড়িতে নিয়ে আসে। লিজাকে সিঁড়ি দিয়ে ওপর ওঠানোর সময় সে প্রত্যেকটা সিঁড়ি গুনে রাখে। বাড়িতে নিয়ে আসার পর সে লিজাকে আবারও ভয়ঙ্করভাবে ধর্ষণ করে। ওই দিনের পর থেকে সে লিজাকে একটা বদ্ধ রুমে আটকে রাখে এবং দিনের পর দিন তাকে সেখানে ফেলে রেখে ধর্ষণ করে। লিজা বুঝতে পারে যে এই সাইকোর হাত থেকে সে এত সহজে ছাড়া পাবে না। কিন্তু তার সঙ্গে এরকম ঘটনা নতুন কিছু নয়। তার নানার বয়ফ্রেন্ডের কাছেও সে প্রতিনিয়ত এভাবে ধর্ষিত হতো। লিজা হাল ছাড়ে না, সে এখান থেকে বেঁচে ফিরে যেতে চায়। তাই সে প্ল্যান করে সে ববিকে মিষ্টি কথায় ফাঁসিয়ে এখান থেকে পালাবে। একদিন ববি যখন তার কাছে আসে, তখন লিজা তাকে বলে, আমি বুঝতে পেরেছি তোমার জীবনে হয়তো এমন কোনো মেয়ে এসেছিল যে তোমাকে বুঝতে পারেনি। সে হয়তো তোমার সাথে প্রতারণা করেছে, আর তাই তুমি এমনটা করছো। কিন্তু তোমার মানসিক অবস্থা আমি বুঝতে পেরেছি। অন্যদিকে লিজার নানু থানায় গিয়ে তার নামে একটা মিসিং ডায়েরি করে। সেখানকার টিম লিজার এই কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। প্রথমেই পুলিশ সেখানে যায় যেখানে লিজা কাজ করত।
লিজার বস পুলিশকে জানায় সে খুব লক্ষ্মী একটা মেয়ে, আর সে কখনো এখান থেকে পালাতে পারে না, তাকে হয়তো কেউ কিডন্যাপ করেছে। তারপর তারা লিজার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তার মা পুলিশদেরকে বলে লিজা হয়তো তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে। লিজার মা তাকে নিয়ে একটু চিন্তা করে না, সে বাঁচল না মরল এতে তার কিছু যায় আসে না। লিজার মায়ের কাছে কোনো আশানুরূপ তথ্য না পেয়ে পুলিশ সদস্যরা এখান থেকে চলে যেতে নেয়। তখন লিজার বোন সে পুলিশদেরকে থামায়। তখন সে তাদেরকে বলে লিজা খুব সহজ সরল মেয়ে, সে কাউকে না জানিয়ে পালিয়ে যেতে পারে না, ওর সাথে নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে, দয়া করে আপনারা আমার বোনকে খুঁজে বের করুন, ও নিশ্চয়ই কোনো একটা বিপদের মধ্যে আছে। অন্যদিকে সেই কিডন্যাপার ববি লিজার কাছে যায়। তখন লিজা কৌশলে তার মুখ হাতড়ে দেখতে শুরু করে, যেন সে দেখতে কিরকম সেটা বুঝতে পারে, কারণ তার চোখ সবসময় বাঁধা থাকে। ওই দিন লিজা ববিকে বলে আমার বাবার শরীর খুব খারাপ, আমি ছাড়া পৃথিবীতে আমার বাবার কেউ নেই, আমার বাবাকে আমার দেখতে খুব ইচ্ছা করছে। এই কথাটা বলতে গিয়ে লিজা কান্না করে দেয়, কিন্তু এতে খুব একটা কাজ হয় না। তারপর লিজা ববিকে বলে সে ওয়াশরুমে যাবে, এবং ওয়াশরুমে যাওয়ার পর সে বিভিন্ন জায়গায় তার চিহ্ন রেখে আসে। সে তার আঙুলের ছাপ আয়নায় লাগিয়ে দেয় এবং তার চুল কেটে ওয়াশরুমে বিভিন্ন জায়গায় ফেলে আসে। কিন্তু ওই দিন সে ওয়াশরুমে একটু বেশি সময় নিয়ে নেয়, তাই ববের সন্দেহ হয় এবং সে তাকে ডাকতে থাকে। লিজা ওয়াশরুম থেকে বের হওয়ার পর সে তাকে মারতে যায়, কিন্তু লিজার অনুরোধের পর সে শান্ত হয়। রাতের বেলায় ববি যখন ঘুমিয়ে পড়ে তখন লিজা নীরবে তার ফোন খুঁজতে শুরু করে। একসময় সে ববির ঘরে একটি টেলিফোন খুঁজে পায়, কিন্তু যখন সে ফোন করতে যাবে তখন তার মায়ের অতীতের কিছু কথা মনে পড়ে যায়। একদিন সে তার মাকে তার সাথে ঘটে যাওয়া অত্যাচারের কথা বলতে যায়, তখন তার মা তাকে বলে তোমার সাথে যা হয়েছে ঠিকই হয়েছে, তুমি যদি এর চেয়ে বাড়াবাড়ি করো তোমার সাথে এর চেয়েও খারাপ কিছু হবে। অতীতের এই ঘটনা মনে পড়ে সে তার মাকে ফোন করা থেকে বিরত থাকে, কিন্তু তখন ববি এসে তাকে দেখে ফেলে। তখন সে প্রচণ্ড রেগে যায়। একসময় সে তার পিস্তল বের করে লিজাকে মেরে ফেলার ভয় দেখায়। লিজা তখন তাকে অনেক অনুরোধ করে বলে আমি কাউকে ফোন করিনি, আমার বাবার শরীর খুব খারাপ, তাই তার সাথে আমি একটু কথা বলতে চেয়েছিলাম। ববি তার কথা বিশ্বাস করে নাই এবং ওই রাতের তাকে বাঁচিয়ে রাখে। লিজা তখন শুয়ে তার বোনের সাথে কাটানো কিছু ভালো মুহূর্তের কথা মনে করে। তার বোন তাকে একসময় বলেছিল তুমি যখন যেরকম খারাপ অবস্থায় পড়ো না কেন কখনো হাল ছাড়বে না। এভাবে ববি লিজাকে রাতের পর রাত ধর্ষণ করে যায়। একদিন সে ববিকে বলে তুমি আসলে মানুষ হিসেবে খুব একটা খারাপ না, তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে বাইরে আমি গিয়ে কাউকে বলবো না, আর তোমাকে আমার খুব ভালো লেগেছে, আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে তোমার সাথে সারা জীবন থাকতে চাই। লিজার সব কথা শুনে ববি একটু গলে যায়। তারপর সে মনে মনে লিজাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর আমরা দেখতে পাই অন্য একটা শহরে পুলিশরা একটা সিরিয়াল কিলারকে খুঁজে বেড়াচ্ছে। সে গত 6 মাসে 16টি মেয়েকে মেরে ফেলেছে। ববি তখন ভাবতে থাকে এই সুযোগে লিজাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ ডিটেকটিভরা সিরিয়াল কিলারকে ধরতে ব্যস্ত, লিজাকে খুঁজতে এখানে কেউ আসবে না। আর সে যেহেতু এখনো ববিকে দেখেনি তাই সে লিজাকে ছেড়ে দেওয়ার চিন্তা করছে। এসব চিন্তা করে ববি লিজার হাত পা বেঁধে তাকে একটা গাড়িতে তোলে। সে লিজাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে যাওয়ার আগে সে একটা গ্যাস স্টেশনে থামে। লিজা তখন চালাকি করে সেই গাড়ির সিটের মধ্যে তার আঙুল কেটে রক্ত মুছে দেয়। ববি তখন লিজাকে একটা গাছের সামনে এনে তার হাত পায়ের বাঁধন খুলে দেয় এবং তাকে বলে 5 মিনিট পর তুমি তোমার চোখ খুলবে। এই বলে সে লিজাকে সেখানে রেখে চলে যায়। ববি সেখান থেকে চলে যাওয়ার পর লিজা তার চোখের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে গাড়ি চালাতে চালাতে ববি ভাবতে থাকে যে লিজাকে ছেড়ে সে ভুল করেছে, কারণ সে যদি কোনোভাবে পুলিশের কাছে চলে যায় এটা তার জন্য একটা বড় বিপদ ডেকে আনতে পারে। এইভাবে সে গাড়ি ঘুরিয়ে সেখানে আবার ফিরে যায়, কিন্তু গিয়ে সেখানে লিজাকে খুঁজে পায় না। লিজা ততক্ষণে তার নানুর বাড়িতে গিয়ে পৌঁছায়। সে তার নানুকে পুরো ঘটনা খুলে বলে, কিন্তু তার নানু তার কোনো কথাই বিশ্বাস করে না। তারপর সে পুলিশে ফোন করে জানায় যে লিজা বাড়ি ফিরে এসেছে এবং লিজার বক্তব্য ঘটনাগুলো সে পুলিশকে জানায়। পুলিশ এসে পুরো ঘটনা শুনে লিজাকে থানায় নিয়ে যায় তার কাছ থেকে বিস্তারিত আরো ঘটনা জানার জন্য। লিজা তখন পুলিশদেরকেও পুরো ঘটনা খুলে বলে, কিন্তু তারাও তার কথাগুলো বিশ্বাস করছিল না, কারণ তার শরীরে কোনো আঘাত বা ক্ষতের চিহ্ন ছিল না যেটা দিয়ে বুঝতে পারবে যে তাকে অপহরণ করা হয়েছিল। তারা ভাবে এই মেয়েটা হয়তো নিউজ পোর্টালে ভাইরাল হওয়ার জন্য এই ঘটনাগুলো বানাচ্ছে। কিন্তু তখন সেই পুলিশ স্টেশনে একটা গোয়েন্দা টিম একটা সিরিয়াল কিলারকে নিয়ে আলোচনা করছিল। তখন সেই টিমের লিডার হ্যারি লিজার সঙ্গে আসে কথা বলার জন্য। তখন লিজা মনমরা হয়ে চুপচাপ ছিল। সে আর কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলতে চাচ্ছিল না, কারণ তার কথা কেউই বিশ্বাস করছে না। তখন হ্যারি তার মেয়ের একটা ছবি লিজাকে দেখায় এবং তাকে আবার অনুরোধ করে তার সাথে কি হয়েছে সব খুলে বলার জন্য। তখন লিজা হ্যারিকে সবকিছু খুলে বলে। লিজা তখন হ্যারিকে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সে বলে ওই গাড়ির সিটের রং লাল ছিল এবং ওই সিটে আমি আমার আঙুল কেটে রক্ত মুছে দিয়েছিলাম। আমাকে কিডন্যাপ করে যে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল সেই বাড়িতে 22টি সিঁড়ি ছিল এবং সেই সিঁড়িগুলোতে সবুজ রঙের কার্পেট বিছানো ছিল। সেই মানুষটা বাম হাত দিয়ে তার সব কাজ করত। তার ওয়াশরুমে আমি আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং চুল প্রমাণ হিসেবে রেখে এসেছিলাম।
তার বিছানার নিচে আমি আমার একটা হেয়ার ক্লিপ রেখে এসেছি। ডিটেকটিভ হ্যারি লিজার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ তার বুদ্ধি থেকে সে মুগ্ধ হয়ে যায়। তারপর লিজার বর্ণনা অনুযায়ী সেই অপহরণকারীর একটা স্কেচ বানানো হয়। লিজা তখন হ্যারিকে তার বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে, কিভাবে তার নানুর বয়ফ্রেন্ডের হাতে সে প্রতিনিয়ত ধর্ষিত হয়েছিল। পুলিশ তখন তার নানুর বয়ফ্রেন্ডকেও গ্রেপ্তার করে নিয়ে আসে। লিজাকে একটা সুরক্ষিত রুমে রাখার ব্যবস্থা করা হয়। তারপর তারা লিজাকে নিয়ে সেই জায়গায় যায় যেখান থেকে লিজাকে কিডন্যাপ করা হয়েছিল। সেখানে লিজা গাড়ির মধ্যে তার চোখ বন্ধ করে বসে। সে তার স্মৃতিশক্তিকে কাজে লাগিয়ে সেই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে কিডন্যাপার তাকে ছেড়ে দিয়েছিল। লিজার এই পারদর্শিতা দেখে হ্যারি অবাক হয়ে যায়। লিজা তখন হ্যারিকে বলে, সেই লোকটা যখন আমাকে ছেড়ে দিয়েছিল সেখানে যাওয়ার আগে সে একটা গ্যাস স্টেশনে দাঁড়ায়। লিজার কথা অনুযায়ী সেখানকার প্রত্যেকটা গ্যাস স্টেশন থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয় এবং একসময় তারা সেই ফুটেজের মধ্যে ববির সাথে চেহারার মিল পায় এমন একজনকে খুঁজে পায়। তারপর তারা লাল সিটধারী এমন প্রত্যেকটা গাড়ির ড্রাইভারের ছবি তুলে নিয়ে আসে। এর মধ্যে ববির ছবিও ছিল। লিজাকে যখন দেখানো হয় তখন সে ববিকে চিনে ফেলে, আর তারপর থেকে তারা সবাই ববিকে খুঁজতে শুরু করে এবং কিছুদিনের মধ্যে তাকে পেয়েও যায়। ববির গাড়িতে চেক করে তারা সেই রক্তের দাগ দেখতে পায়। তারপর তারা ববির বাড়ি তল্লাশি করে এবং লিজার কথা মতো তারা মিল পায় যে ওই বাড়িতে ওঠার সময় 22টা সিঁড়ি পড়ে এবং খাটের নিচে লিজার একটা ক্লিপ খুঁজে পায় এবং ওয়াশরুমে গিয়ে লিজার ফিঙ্গারপ্রিন্টটা শনাক্ত করে। তারপর জিজ্ঞাসাবাদের পর ববি তার সমস্ত দায় স্বীকার করে, আমি আজ পর্যন্ত 16টা মেয়েকে ধর্ষণ করে তাদেরকে হত্যা করেছি, কিন্তু লিজাকে আমি ছেড়ে দিয়েছিলাম কারণ লিজা অন্যান্য মেয়েদের থেকে আলাদা ছিল। এত অল্প বয়সে লিজার এমন বুদ্ধি দেখে প্রত্যেকটা পুলিশ অবাক হয়ে যায়, কারণ 6 মাস ধরে এতগুলো অফিসার মিলে যে খুনিটাকে ধরতে পারেনি 17 বয়সী একটা বাচ্চা মেয়ে এটা করে দেখিয়েছে। তারপর ডিটেকটিভ হ্যারি যখন লিজাকে তার বাড়িতে পৌঁছে দিবে তখন সে হ্যারিকে বলে, আমি বাড়িতে ফিরে যেতে চাই না, কারণ এই একই অন্যায় তারা আমার সাথে করেছে। তারপর হ্যারি লিজার আন্টির সাথে যোগাযোগ করে। তার আন্টির কোনো সন্তান ছিল না, তারা লিজাকে দত্তক নেয়। লিজা যখন হ্যারিকে বিদায় দিবে তখন সে তাকে জড়িয়ে ধরে, কারণ একমাত্র হ্যারি তাকে বিশ্বাস করেছিল। কিছুদিন পর সেখান থেকে লিজা তার মাকে একটা চিঠি পাঠায়। সেই চিঠিতে লেখা ছিল, মা, তুমি বলেছিলে আমি কখনো ভালো থাকতে পারবো না কারণ আমি এটার যোগ্য না, কিন্তু তুমি ভুল ছিলে, এটা আমি প্রমাণ করে দেখিয়েছি। চিঠিটা পড়ে তার মা তার ভুল বুঝতে পারে, কারণ সে নিজের মেয়ের সাথে এমন একটা কাজ করেছে যেটা কেউ তার শত্রুর সাথে করতে চাইবে না। সে তার নিজের মেয়ের সাথে এমন বড় জুলুম করেছে, এখন তার ছোট মেয়েও তাকে বিশ্বাস করে না। তাই তার কিছুদিন পর লিজার ছোট বোনও তার কাছে চলে আসে। লিজা সেখানে তার ছোট বোনকে নিয়ে একসাথে বসবাস করতে শুরু করে। বেশ কয়েক বছর পরের ঘটনা। লিজা একটা পুলিশ অফিসারের দায়িত্ব পালন করছে। সে এখন একটা পুলিশ অফিসার। তার জীবনের অতীতটা ছিল খুবই ভয়াবহ, কিন্তু এখন সে বেশ সুখেই রয়েছে। লিজা যদি সেদিন হতাশ হয়ে সুইসাইড করে নিত তাহলে আজকের এই অবস্থায় সে কখনোই পৌঁছতে পারত না। লিজাকে বব নামের যে সাইকোটি কিডন্যাপ করেছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা একটা বাস্তব ঘটনা। লিজা এখনো বেঁচে আছে। তো এই ছিল আমাদের আজকের মুভির গল্প। গল্পটি কেমন লাগলো আমাদের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন আরো রোমাঞ্চকর সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।